আমরা আছি অর্জুন পুরস্কার প্রাপ্ত শ্রদ্ধেয় ফুটবলার দীপক মণ্ডল। দীপক মণ্ডল একটা বড় দায়িত্ব পেয়েছেন, আমরা সেটা জেনে নেব। দীপক মণ্ডল, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা যেটা শুনলাম, মাইতি স্যার যেটা বললেন, সেম মেটালিক্সের অধিকর্তা, যে আপনাকে এখানকার মানে স্যাম মেটালিক্স ফুটবল একাডেমি হেড কোচ করা হয়েছে। এই আপনার কি কি পরিকল্পনা? এটা সত্যি কথা। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ বলবো। আপনারা ওখান থেকে কলকাতা থেকে এসে এখানে বসে আমার ইন্টারভিউ নিচ্ছেন, জিনিসটা খুবই ভালো। বিকজ এটা খুব ইন্টেরিয়ার জায়গা, চট করে কেউ আসতেও চায় না জিনিসটা। তো আমি কোথায় আপনি এখানে চলে এসে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, আর আগেও কিছু করেছিলেন এই জিনিসটা। এটা জাস্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছি। একটা এত ছোট্ট জায়গা থেকে যদি অলরেডি এখানে একাডেমি আছে, আর এখানে আমাকে হেড কোচ হিসাবে নেওয়া হয়েছে। তো পরিকল্পনা আছে, অনেক কিছু আছে। আমার এখানে যে আগে যে করতেন ইন্দ্র, ওনার সঙ্গে কথা হয়েছে যে উনি এই একাডেমিটাকে সামলাতেন, ইন্দ্র বলে। ওনার সঙ্গে কথা হয়েছে, জিনিসগুলোকে আমরা এগিয়ে যাচ্ছি। জিনিসগুলোকে মোস্ট প্রবলি হয়তো নেক্সট মান্থ মার্চ এপ্রিলে হয়তো আমরা হয়তো এখানে একটা একাডেমি, নন রেসিডেন্সিয়াল পেড একাডেমি আমরা খুলবো। মানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড হবে, ওই এটা স্যাম মেটালিক্সের আন্ডারই হবে। ওটা স্যাম মেটালিক্সের, কিন্তু আপনি ওখানে আবার ওটাও দায়িত্ব নিয়েছেন। ওটাও দায়িত্ব আপনি এবং ইন্দ্র। আমি আর ইন্দ্র। আরও আছে কিছু কোচেসগুলো আছে যেগুলো আগে থেকে করছিল, ওদের সঙ্গে আমরা করবো। বিকজ এই যে ইন্টেরিয়ার জায়গা থেকে আমরা দেখেছি, বা আমি দেখেছি এই যে টিমে আছে, এই যে শ্যাম মেটালিক যে একটা রেসিডেন্সিয়াল একাডেমি আছে, ওখানে ভালো ভালো প্লেয়ার আছে। আর কিছুদিন আগে ওরা কিছু ভালো টুর্নামেন্ট খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। কিছুদিন আগেই রায়গঞ্জে গিয়ে ওরা ইস্ট বেঙ্গল এগেন্সে সেমিফাইনালে খেলেছে, সামহাও হেরেছে। বালুরঘাটে বোধহয় চ্যাম্পিয়ন হয়েছে। বালুরঘাটটা চ্যাম্পিয়ন হয়েছে। তো ভালো কোয়ালিটি প্লেয়ার আছে, আমি ওদেরকে নিয়ে যেতে চাই কলকাতায়। হয়তো কিছু ছেলে খেলে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশনে কিছু প্লেয়ার আছে, কিন্তু আমি চাই শ্যাম মেটালিক যে কোম্পানি যে আছে ওটা, আর এই যে ফুটবলারদেরকে আমি আরো একটু ভালো জায়গা দিতে চাই। জিনিসটা এটাই আছে, আমার লক্ষ্য এটাই আছে। স্যাম মেটালিক্সের অধিকর্তা মাইতি স্যার তিনি বললেন যে আপনাকে হেড কোচ করে স্যাম মেটালিক্স ফুটবল একাডেমি কলকাতা লিগে, এই আসন্ন কলকাতা লিগে আত্মপ্রকাশ করতে চলেছে। কোনো একটা ক্লাবের নাম অবশ্য উনি বলেননি। তো এটা কি এই রানীগঞ্জ থেকে গিয়ে ওখানে কলকাতায় খেলা কোচ হিসেবে গড়ের মাঠে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে এটা কি কঠিন চ্যালেঞ্জ হলো আপনার কাছে? বিকজ আমি খুব একটা বেশি কোচিং করাইনি। লাস্ট 2004-এ আই থিঙ্ক আমি ফার্স্ট ডিভিশন কোচিং। আপনার ট্র্যাকটা খুব ভালো, মানে যেটা হচ্ছে কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাবে আপনি একবারই দায়িত্ব নিয়েছিলেন এবং চ্যাম্পিয়ন করেছিলেন। সো যা ফার্স্ট ডিভিশনের যেভাবে মানে যা কোয়ালিটি অফ প্লেয়ার আছে, ওই হিসাবে যদি আমরা দেখি, এখানে কোয়ালিটি অফ প্লেয়ার আছে আমাদের কাছে, মানে এই একাডেমি আছে। আর অলরেডি কিছু কিছু আছে রেসিডেন্সিয়াল একাডেমি থেকে। তো ওই প্লেয়ারদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য হয়তো এই চিন্তাটা চলছে এখন। দেখছি এটা হয়তো আপনারা জানতে পারবেন, জিনিসটা হয়ে যাবে। তো কিন্তু কিভাবে হবে ওটা একটু আমি দেখছি, জিনিসগুলো আমি সবই দেখছি, ওটা চেষ্টা করছি আমি, কি জিনিসগুলো যদি পজিটিভ হয়ে যায় তাহলে আমার এক ঝাঁক প্লেয়ার এখানকার আমি ওই ডিভিশনে খেলাতে পারবো। যেতে কি কলকাতা হয়তো খেলে 2 জন 3 জন খেলে, কিন্তু আমার যে পুরো সেটটা যে আছে, হয়তো দ্য কোয়ালিটি অফ প্লেয়ার আছে খুব নেই, কিন্তু ফার্স্ট ডিভিশনে আমি যে এক বছর আমি করেছি, তো চলে যাবে আমার কাছে যা কোয়ালিটি অফ প্লেয়ার আছে। কিন্তু তারপরেও একটা টিমকে রেজাল্ট করতে গেলে কিছু ভালো প্লেয়ার বা কিছু ভালো কোয়ালিটির প্লেয়ার লাগে। তো ওটাও আমি চেষ্টা করছি। আশেপাশে অনেক আদিবাসী ছেলেগুলো আছে ভালো, ওদেরকে নিয়ে আমি হয়তো এই লড়াইটা করবো। শুনলাম এই কলকাতার আশেপাশে আপনি শুনলাম আমাদের সূত্রের খবর যে অলরেডি আপনি মাঠ দেখতে শুরু করছেন, ওখানে প্লেয়ারদের রাখা হবে, মানে একটা পুরো প্ল্যানিং করে এগোচ্ছেন। হ্যাঁ, আমি প্ল্যানিং করেছি। বিকজ এখান থেকে ইটস ডিফিকাল্ট হয়ে যাবে আসা যাওয়া বা খেলাটা। তো ওই কলকাতার আশেপাশে
আমি 1 মাসের ক্যাম্প করে তারপরে নামবো। তো প্রিপারেশনটা এখন থেকে না, প্রায় আমি আর যে ইন্দ্র আছে, যে কোচ আছে, আমার অ্যাসিস্ট্যান্ট কোচ, ওর সঙ্গে অনেক দিন ধরে লেগে আছে জিনিসগুলো। আর আর মাইতি স্যারকেও ধন্যবাদ জানাবো, যে আমাদের যে শ্যাম মেটালিকের যে আছেন, যে কর্মকর্তা আছেন, উনি সবসময় আমাদেরকে সাপোর্ট করেই গেছেন এই জিনিসটা। আমাকে কোনোদিন বলিনি কি, বা ইন্দ্রকে কোনোদিন বলিনি কি না করতে হবে, আমি আছি, করো। স্বাধীনভাবে কাজ করতে হবে। একদম এইটাই আছে ভালো। আর সব থেকে ইম্পর্টেন্ট আছে জিনিসটা কি, এখানকার যে ছেলে একটা ভালো প্ল্যাটফর্ম পাবে। আর আমি ইন্দ্রকে আগেই বলেছি জিনিসটা, আমার আছে, আমার কাছে যদি খেলে ও যদি ইস্টবেঙ্গল মোহনবাগান চলে যায়, আমার এর থেকে মানে পাওনা আর কিছু নেই। এটাই অ্যাচিভমেন্ট। এইটাই অ্যাচিভমেন্ট আমার। তো যে একটা জেলা থেকে প্লেয়ার তুলে যদি বড় দলে বড় খেলে। দলে যদি চলে যায়, তো এইটাই চেষ্টা আছে, আর কিছু না। আপনি এরকম একটা সাকসেস দিলেন, টেকনোর যে ক্লাব থেকে প্রিমিয়ারে তুললেন, তারপরে দেখা গেল না কেন আপনাকে ওই ক্লাবে? দেখা গেল না, সে আমি জানি না জিনিসটা কি হলো না হলো, আমিও বুঝতে পারিনি। সবকিছু ভালোই ছিল। আমি প্রিমিয়ারের টিম প্রায় 20টা প্লেয়ার আমি সই করিয়ে নিয়েছিলাম, মানে আমার মনের মতন প্লেয়ার আমি করে নিয়েছিলাম। আর অনেক প্লেয়ার এসছিল আমার আন্ডারে খেলতে, ভালো ভালো নামে, আর আমি কোথায় ওরা চলে এসেছিল। সবকিছু ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন দেখছি প্রাঞ্জল আমাকে রাত 10:30টায় মেসেজ করেছে, খুব লম্বা একটা মেসেজ করেছে কি, দাদা এই সমস্যা, এখন ম্যানেজমেন্ট চাইছে তুমি একাডেমিটা দেখো। হয়তো একাডেমিটা ওই সময় ছিলই না। তো আমিও অবাক হয়ে গেলাম, এত কিছু করে এখন আমাকে হঠাৎ একাডেমি ধরিয়ে দিয়েছে। আর একাডেমি আমি কোনোদিন ভাবতে পারিনি কি ওরা এইভাবে আমার সঙ্গে করবে। আমি চ্যাম্পিয়ন করিয়ে উপরে নিয়ে গিয়েছি, আর তারপরে আমাকে একাডেমির কোচ করে দেবে। তার আমি একটা স্টেপ, এত ভালো স্টেপ নিয়েছিলাম, হয়তো যদি ওরা যদি আমাকে না বাদ দিত, আর আমি যদি কন্টিনিউ করতাম, তাহলে আমার যে কোচিংয়ের যে জার্নিটা আরও ভালো হতো। আমি এটা ফিল করেছি, বিকজ ওরা আমার ওখান থেকে ওটা বন্ধ করে দিয়েছে। আমি যে এগোচ্ছিলাম, আমার ফার্স্ট স্টেপটাই চ্যাম্পিয়ন। তো আমার খুবই আশা, মানে একটা থাকে না কি, এই প্রিমিয়ারে গিয়ে আমি লক্ষ্য থাকে কি আমি ভালো কাজ করব। আর আমার যে কোচিং ক্যারিয়ারটা যে এখান থেকে যে স্টার্ট হবে, ওটা ওরা বন্ধ করে দিয়েছে, স্টপ করে দিয়েছে। তো এটা খুবই দুঃখ লেগেছে, রাগ লেগেছে, কিন্তু আমার কিছু করার নেই। যখন ম্যানেজমেন্ট যখন সিদ্ধান্ত নিয়ে নেয় এইভাবে, আর কিছু করার নেই। আপনি হতাশ হবেন না, এই কারণে বলছি, এর আগেও তো চাটুনি মোহনবাগানকে যখন আই লিগ দিল, তার পরের দিনকেই চাকরি চলে গেল, মনে আছে হয়তো আপনার। অমল দত্তর ক্ষেত্রে বহুবার হয়েছে, সুব্রত ভট্টাচার্য হয়েছে। যার ফলে এটা কোচেদের এটা কোচিং লাইফ একটা পার্ট, আপনি যদি বলেন। পার্ট ডেফিনেটলি, কিন্তু এটা এই কালচারটা এটা বাংলাতেই বেশি আছে, পশ্চিম বাংলাতেই আছে। এখন এটা কি মনে করেন যে চেঞ্জ হওয়া দরকার? যে মানুষটা, আমি আমার কথা ডেফিনেটলি বলবো, নাও বলবো, যে মানুষটা একটা ভালো রেজাল্ট দেয়, ওই মানুষটাকে আপনারা যদি সরিয়ে দেন, তাহলে আর কি, তাহলে আমি যা হার্ডওয়ার্ক করেছিলাম ওটার কোনো মূল্য পেলেন না। ব্যাপারটা ওইটা আছে। আর এবার নতুন করে শুরু করতে চাই, সেই জিনিসটা নতুন করে, আমি সত্যি বলছি, মাঝে মধ্যে খারাপও লাগে, রাগও লাগে, আর বাজেও লাগে জিনিসগুলো, কি ছেড়ে দেবো ভাবে কোচিংটা। বিকজ আমি খুব বড় কিছু করিনি কোচিংয়ে, মানে খুব একটা বি লাইসেন্স করেছি, আর খুব একটা এক্সপিরিয়েন্সও না, কিন্তু তারপরে একটা করেছি আর একটাই চ্যাম্পিয়ন হয়েছি। আমি বা আমার সাপোর্টের যা টিম ছিল, কোচিং স্টাফ ছিল বা প্লেয়ার ছিল, সামহাও আমরা যেভাবে যা করেছি, হ্যাঁ ডেফিনেটলি ম্যানেজমেন্ট খুব সাপোর্ট করেছিল। ম্যানেজমেন্ট প্লেয়াররা যা চেয়েছিল ম্যানেজমেন্ট তাই দিয়েছে। মানে ওই সেই ধাক্কা সামলে আবার একটা পরীক্ষার সামনে আসছেন, তো আপনি আমার সব থেকে প্রবলেম আছে, আমি আমার মতন কাজ করতে চাই। আপনি আপনার মতন কাজ করতে চান, আর একটা আপনার প্রবলেম আছে যে নিজের আপনি মার্কেটিংটা করেন না, প্রচারের সবসময় বাইরে থাকে, আপনি প্রচার লোভী নন। কিন্তু এখন এইসব আজ থেকে তো আপনার প্রচারে তো আসতে হবে, আপনার থিঙ্কিং সেটা তো শেয়ার করতে হবে।
তবে না গড়ের মাঠের লোকেরা বুঝতে পারবে। থিঙ্কিং এখন এই যে এখন যে ফুটবল ফ্র্যাটার্নিটিতে এত মানুষ এত ফুটবল বুঝে গেছে কি আমাদের যে আমরা যা বলি না ওটা একটু ব্যাকডেটেড। ব্যাকডেটেড লাগে, বা হয়তো আমরা হয়তো সরলভাবে বলি কিন্তু ওরা যেভাবে বলে জিনিসটাকে ওটা ভালো, আমাদেরটা ভালো না। তাই জন্য আমি জিনিসটা আমার কাজ নিয়ে কথা, এটা ভালো জায়গা কাজ করে। আর যেটা আমি বললাম এটা আমি একটু আমার মতন করে করতে চাই জিনিসগুলো। দীপক, আপনি তো 14 বছর ধরে টানা খেলে গেছে, ইন্ডিয়া থেকে শুরু করে মোহনবাগান, বেঙ্গল। তো এই যে আপনি তো অনেক কোচ দেখেছেন, হয় না? আপনি যখন কোচিং প্রফেশনে চলে এসেছেন, আপনি সুভাষ ভৌমিককে দেখেছেন, আপনি কি বলে মানে কিবু বিকুনাকে দেখেছেন, সুব্রত ভট্টাচার্যকে কিছুটা পেয়েছেন, তো এরকম নয়নদাকে পেয়েছেন। মানে কোন কোন কোচের কি কি কোয়ালিটি আপনি লক্ষ্য মানে সেটাকে অবজার্ভ করছেন বা গুণটা নিচ্ছেন নিজেকে পরিণত করার জন্য? আমি ওই সময় বেশিরভাগ আমি খেলতাম, যেমনি কনস্টান্টাইন বলুন বা সুখবিন্দর সিং বলুন, ওই সময় প্লেয়ার ছিলাম, ববাটন বলুন, ভৌমিক স্যার, সুভাষ ভৌমিক স্যার বলুন, বাবলুদা বলুন, আর আরেকটা কোচকে পেয়েছিলাম আমরা মাহিন্দ্রাতে, ডেরিক পারেরা বলেছিল গোয়ার, আরেকটা আরমান্ডো কোলা, আমি কিছু এক মাস পেয়েছি জিনিসগুলো। ওই সময় খেলতাম, হয়তো খেলার সময় এই জিনিসগুলো মাথায় থাকে না, কিন্তু তারপরেও বব স্যারের আমাদের আগে মেন্টালিটিটা একটা, যখন ফার্স্ট সিনিয়র ইন্ডিয়া করি, ইন্ডিয়ান কোচ ছিলেন, তো ওই যে মেন্টালিটিটা থাকে না কি লড়াই করব, ওটা আগেই আমরা ড্রেসিং রুমেই ছেড়ে দিতাম, ওইভাবে মাঠে নামতাম ম্যাচেস খেলতে। আচ্ছা, আপনাকে একটু থামাচ্ছি, এটাই শুনবো আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে আমি সুখবিন্দারকে অনেকবার মিট করেছি, তখনকার কিছু প্লেয়ার আমাকে বলেছিলেন যে ওই ড্রেসিং রুমে যেটা আপনি বলছিলেন যে আগে থেকেই যেন কম গোল খেতে হবে, ডিফেন্সিভ খেলো, হারা চলবে না, এই বেশি গোল হারা তো না, বেশি গোল খেয়ে হারা যাবে না। এই যে প্রথম ম্যাচ মাঠে খেলতে নামার আগেই হেরে যাওয়া, আপনার কোনো অভিজ্ঞতা আছে যে এমন কোনো কোচ এসছে যে চোখে চোখ রেখে অপোনেন্টের সাথে লড়াই করা? হ্যাঁ, তো এই জিনিসটা আমি তাই আসছিলাম। তো ওই সময় আমরা আগেই ওপোনেন্ট, এখন ওই সময় আমরা কার সঙ্গে খেলতাম, ইউএই, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ওই সময় খেলতাম। তো যখন আমি সিনিয়র ইন্ডিয়া জয়েন করি তখন প্রি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে আমরা খেলতাম ইউএই সঙ্গে, ইয়েমেন ছিল ভালো টিম, আর ঠিকঠাক মোটামুটি ছিল, কিন্তু আমাদের প্রতিবারই ইউএই সঙ্গে পড়তো খেলে, ইউনাইটেড আরব এমিরেটস। আর ওই সময় ওদের টিমটা খুবই ভালো ছিল, তো ডিফেন্সিভ কত খেলতাম। তো এই মেন্টালিটিটা যখন 2001-2তে যখন মিস্টার কনস্টান্টাইন আসে, স্টিভেন কনস্টান্টাইন আসে ফার্স্ট, তো এই মেন্টালিটিটা উনি আমাদের ভেঙে দিয়েছে। আমরা লড়াই করব, যা হবে। মানে জেতার জন্য লড়াই শুরুটা হয়েছিল কনস্টান্টাইনের সময় থেকে। একদম আমরা ওখান থেকে ওই মেন্টালিটিটা নিয়ে নামতাম কি লড়াই করি। আর আমরা খেলেছিও ভালো, হারিয়েছিও ভালো 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 টিমদেরকে ওই সময়টা। আমার মনে আছে আমরা দুটো ম্যাচ জামাইকার সঙ্গে খেলতে গিয়েছিলাম ইংল্যান্ড, ফ্রেন্ডলি ম্যাচ, আর ওদের ওয়ার্ল্ড কাপের কিছু প্লেয়ার এসেছিল প্রায় 7-8টা জামাইকা। ওরা খেলে ওই জামাইকা ওই বছর ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে। আমরা ফার্স্ট ম্যাচটা 3 গোলে হেরেছিলাম, সেকেন্ড ম্যাচটা আমরা 0-0 ড্র করে দিয়েছি। তো ওনার আন্ডারে আমি এই জিনিসটা, বা আমরা যতজন ছিলাম এই জিনিসটা আমরা শিখেছিলাম। ওনার আন্ডারে আমরা 32 বছর পরে আমরা বাইরে কোনো একটা টুর্নামেন্ট জিতেছিলাম, এলজি কাপ ভিয়েতনামে জিতেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছে। তো উনি এই মেন্টালিটিটা আমাদের ভেঙে দিয়েছিল কি এইভাবে চলবে না, নামবো, যা হবে দেখা যাবে, জেতার জন্য আগেই হারবো না।
কি ভূমিকনের সাথে তো আপনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, মানে ওনার কাছ থেকে আপনি কিরকম কি? আমি তাই আগে বলছিলাম, আমি যেমনি এই যে কোচ হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে শুধু আমি একটাই কোচকে পেয়েছি, ওটা আছে কিউ বিকুন। আচ্ছা, কিন্তু আর যদি বলো, মিস্টার বোহাউটন আছে, ভৌমিক স্যার আছে, আনন্দ কুলা স্যার আছে, ডেরিক স্যার আছে, সুখবিন্দর সিং আছে, কনস্টান্টাইন আছে, এদের খেলতে খেলতে আমরা দেখতাম জিনিসগুলো। তো একটা এখনকার ফুটবলে একটা অর্গানাইজ ওয়েতে খেলতে হয় জিনিসগুলো, তো ওটা আমি দেখেছিলাম বব স্যারের কাছে, কিভাবে অর্গানাইজ করা যায়, কিভাবে ইয়ে ওই জিনিসগুলো। কিন্তু ওই সময় খেলছিলাম, বিকজ আমি ওই ওই টিমের পার্ট ছিলাম। তারপর ভৌমিক স্যারকে দেখেছি কিভাবে ম্যানেজ করা যায় প্লেসকে, কিভাবে কি করা যায়। ভৌমিক স্যারের কথা তো ম্যান ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, আর ভৌমিক স্যার কথা যত বলবো কম পড়ে যায়। মানে উনি যেভাবে আমাদেরকে রেখেছিল, যেভাবে ও ইয়ে করেছিল জিনিসগুলোকে ফুটবলকে নিয়ে। আর আরমান্দ স্যার খুব কম পেয়েছি, ডেভিড স্যারকে শুধু 1 ইয়ারই পেয়েছি মাহিন্দ্রাতে। তো কিন্তু যখন মিস্টার কিবু বিকুনার কাছে যখন ডিএচএফসিতে যখন অ্যাসিস্ট্যান্ট মতন আমাকে কাজ করিয়েছিলেন, তো ওই সময় জিনিসটা পুরোটাই, এখন ও যখন কোচ হয়ে যায় তাহলে আহ, আপনাকে কোচের হিসাবেই দেখতে হয় প্লেয়ারদেরকে, কি হচ্ছে না হচ্ছে, সিলেকশন কিভাবে হচ্ছে, কিভাবে কিবু স্যার প্র্যাকটিস করায় জিনিসগুলোকে নিয়ে। তো আমি ওই সময় বেশি মানে আগে ছিল প্লেয়ার, কিন্তু প্লেয়ার তো আমরা খেলতাম, কিন্তু যখন কিবু স্যারের সঙ্গে যখন আমি কাজ করেছি, তো এই যে কোচের হিসাবে কাজ করছি, তো ওই যে উনার যে জিনিসগুলো আছে, ও আমাকে এতটাই হেল্প করেছে, মানে কি বলবো, ওই যে আমার যে ফাইনাল যে চ্যাম্পিয়ন হয়েছি, আহ, আমি যে কিবু স্যারের সঙ্গে 6 মাস ছিলাম, 5 মাস ছিলাম, 4 মাস ছিলাম, হোয়াট এভার, ওটা আমাকে এত হেল্প করেছে কি আমি বিকজ অফ দ্যাট আমি বলবো আমার হার্ডওয়ার্ক আছে, কিন্তু কিবু স্যারের যে ওই যে ইয়েটা সাপোর্টটা, যা আমি যা আইডিয়া পেয়েছি, ওটা অনেক কাজ হয়েছে। মানে কোচ দীপক মন্ডলের কোচ হচ্ছে কি ভূমিকনা, মানে যেটা শিখেছেন না, অনেকগুলো। একদম নিশ্চয়, এটা এটা আমি সবার সামনে বলি, এটা বলার কিছু নেই, কিবু স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ও এত ভালো মানুষ কি কি বলবো। ওই সুভাষ ভৌমিককে আমরা দেখেছিলাম যে যখন আসিয়ান কাপ খেলতে যাবে, তো তার আগে ইসলাম কর্তাদের বললো যে আমাদেরকে একটা হায়াতে থাকে 5 তারা হোটেলে। আমি আপনাকেও দেখেছি যে এই যে যখন ছিলেন টেকনোর যে প্লেয়ারদের থাকা খাওয়া স্বাচ্ছন্দ্য দেওয়া, এটা আপনি সবসময় প্রেফার করতেন, এবং কিছুদিনের জন্য রায়গঞ্জে গেছিলেন টাউন ক্লাবের যে একাডেমির দায়িত্ব নিজে নিয়েছিলেন। তখনও দেখতাম যে বাচ্চারা যাতে ভালো খাওয়া দাওয়া করতে পারে, থাকার, এইটা কি ওই সুভাষদাকে দেখে শেখা, নাকি নিজের, আপনি তো একটা গ্রাম থেকে উঠে আসা প্লেয়ার, আপনি অনেক প্লেয়ারের সেই আধপেটে খেয়ে খেয়ে খেলা, মানে সেই আপনার ওই অভিজ্ঞতা থেকে, মানে এইটা এলো থেকে আপনার, এটা কি প্লেয়ারদের বেশি করে স্বাচ্ছন্দ্য দিতে হবে? কোচেস থাকে কিসের জন্য? প্লেয়ারের জন্য। যদি প্লেয়ার না থাকে তাহলে কোচ কোথায় যাবে? খালি মাঠে গিয়ে কোচিং করাবে? আমি এটা মানি। কোচ প্লেয়ার না থাকলে কোচ কি করবে? এটাই তো সত্যি কথা না। যদি যদি মাঠে যদি প্লেয়ার না থাকে তাহলে কোচ তো একাই দাঁড়িয়ে হাওয়া খাবে। তো আমাদের কোচেসরা ডেফিনেটলি কাজ তো করে, কিন্তু যখন প্লেয়াররা যখন সাপোর্ট না করবে তাহলে সাকসেস পেতে পারবে না জিনিসটা। আর ভৌমিক স্যারের এই জিনিসটা খুবই ভালো ছিল। আর আমি চেষ্টা করি কি, যদি এখন আমাকেও দেখতে হয় কি আমার ম্যানেজমেন্ট কত কি দিতে পারবে। যেমনি আমি ইউকেসি ব্যাপারটা বললাম, ওরা ভালো রেখেছিল, খাওয়া দাওয়া ভালো ছিল ওই ফার্স্ট ইয়ার যেটা আমি চ্যাম্পিয়ন, তো আমি জানি কি আমার ম্যানেজমেন্ট করতে পারবে। তো ওইভাবেই আমি চাই জিনিসগুলো, আর বেশি কিছু চাই না। মানে আমি ভাবি আমি যদি প্লেয়ারকে দিতে পারি তাহলে প্লেয়ারই আমাকে দেবে, হোয়াট এভার। আপনি কিট বলুন, আপনি খাওয়া বলুন, আপনি ট্রেনিং সেশন বলুন, আপনি ভালো মাঠ দিতে পারেন তাহলে তো খুবই ভালো। এখনকার ফুটবলে ভালো মাঠ হলেই খুব ভালো হয় জিনিসগুলো। তো এইগুলো কি আছে, এগুলো খুব ছোট্ট সামান্য জিনিস আছে। আমরা এখানে এটাকে খুব বড় করে বলি কি আমরা এই দিয়েছি, কিন্তু এটা একটা সামান্য, এটাই নর্মাল, এটা নর্মাল।
আপনাকে যদি একটা টিম চালাতে হয় বা একটা টিম রাখতে হয়, তাহলে নর্মাল একটা যেটা খাওয়া, এটা মানে আমাদের এটা ডিউটি আছে। আচ্ছা দীপক, আপনি তো আবার শেষ লাস্ট প্রশ্ন যেটা করছি, যে স্যাম মেটালিক্স ফুটবল একাডেমির হাত ধরে আপনি আবার ঘরের মাঠে আবার একটা পরীক্ষা দিতে চলেছেন, যেটা আপনি প্রতিষ্ঠার লড়াই। তো কোচের জীবনে তো একটা চান্স ফ্যাক্টর লাখ, মানে চ্যাম্পিয়ন ফ্যাক্টর লাখ থাকে, লাখ ফ্যাক্টর থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করেন একটা কোচ সবসময় চান্স ফ্যাক্টর, লাখ ফ্যাক্টর একটা কাছে, না, একদম একদম যত ভালো টিম হোক? না, একদম এটা আমি দেখেছিও। আমি যখন খেলতাম, উম, আর কিছু কোচেসদের আন্ডারে খেলেছি, তো এটা তো থাকতেই হবে। চ্যাম্পিয়ন্স লাক ফ্যাক্টর বলুন বা চ্যাম্পিয়ন্সের যেটা একটা কপাল বলুন, এটা, হ্যাঁ। তারপরে ব্যাপারটা এখন আমি একটা কথা বলছি, যদি আমি যদি ভাবি আমার তো চ্যাম্পিয়ন্স লাক আছে, আমি কাজ করব না, তাহলে হবে না। চ্যাম্পিয়ন্স লাকের সঙ্গে আপনাকে কাজও করতে হবে, পরিশ্রম করতে হবে। একদম হার্ডওয়ার্ক করতে হবে, তাহলেই জিনিসটা ম্যাচ করে যাবে। তো এখন আমরা হয়তো এখনো পর্যন্ত আপনার চ্যাম্পিয়ন লিগটা আছে, একবারে চ্যাম্পিয়ন করেছে। বলেছি, আমার অ্যাসিস্ট্যান্ট কোচ বলতে পারবে কি আছে না আছে। তো ব্যাপারটা ওইটাই আছে। এখন আমি আমি ওটা বিলিভ করি দাদা, কি চ্যাম্পিয়ন্স লাগ ডেফিনেটলি লাগে, কিন্তু ওর সঙ্গে পরিশ্রম লাগে, হার্ডওয়ার্ক লাগে। আর যদি প্রপার সব জিনিসগুলো যদি কোচেসরা যদি ভালো করে যদি প্রপার জিনিসগুলো যদি করাতে পারে, ডেফিনেটলি আমি এটা বিশ্বাস করি জিনিসটা। কিন্তু আমি যখন খেলতাম তখনও আমি বলতাম কি হার্ডওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে কোচিং করছি এখানে বলছি হার্ডওয়ার্ক করতে হবে। কোচিংয়েও হার্ডওয়ার্ক আছে অনেক, অনেক মানে অনেক। আহ, সবাই ভাবে কোচিংটা চিজি না। কিবু কিবু স্যারকে দেখুন, যদি কোনোদিন দেখা হয় না, ওনাকে দেখবেন কোচিং উনি যেভাবে করেন, আমরা কিচ্ছু না। ইনসাইড স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আবার আপনি চ্যাম্পিয়ন হোক, শ্যাম মেটালিক্স ফুটবল একাডেমির সাথে যে ক্লাবের যুক্ত হচ্ছে আমরা জানি না, সেই ক্লাবকে আবার আপনারা উপরের দিকে তুলুন, এই আগাম শুভেচ্ছা আমাদের তরফ থেকে রইল। খুব ভালো। ধন্যবাদ আসার জন্যে। ওখান থেকে কলকাতা থেকে এই যে একটা এইভাবে একটা এরিয়াতে এসে রানীগঞ্জে এসে এই যে সব কিছু করছেন, খুবই ভালো লাগছে। আমাদের থাকবে যোগাযোগ, একদম। সবকিছুই আশা করছি ভালো হবে। থ্যাংক ইউ।